ব্রিটিশ থ্রোন, একসময় বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে নাকি সূর্যাস্ত হয় না, অর্থাৎ সূর্য ডুবতে ডুবতেই আবার কোনো একটি জায়গায় সূর্য ওঠার উপক্রম শুরু হয়ে যায়। এরকম গোটা পৃথিবী জুড়ে যে সাম্রাজ্য বিস্তৃত ছিল সেই সাম্রাজ্যে কিন্তু এবার কালিমার দাগ। আন্ডার দ্য প্রেশার, ভীষণ রকম চাপে ভার্জিনিয়া জফ্রি বাধ্য হন আত্মহত্যা করতে। সেই যৌন অত্যাচার, যৌন নিগ্রহে তিনি কিন্তু দায়ী করেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেনকে। বর্তমানে যিনি রাজা হয়ে রয়েছেন অর্থাৎ কিং চার্লস, সেই কিং চার্লসের দাদু এই 1911 সালে তার রাজ্যাভিষেক, জর্জ দ্য ফিফথের রাজ্যাভিষেক হওয়ার ঘটনাতেই করনস্ট্যান্স স্কুলের নাকি নামকরণ হয়। তো স্বাভাবিকভাবেই এই রকম ছিল ব্রিটিশ পরিবারের গোটা পৃথিবী জুড়ে প্রভাব। এপস্টিন ফাইলসের প্রায় 3 লাখ ফাইল রিলিজ হওয়ার পরে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি অর্থাৎ ব্রিটিশ রাজ পরিবারের অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের নাম জড়ানোয় তাকে গত সপ্তাহেই অ্যারেস্ট করেছিল ব্রিটিশ পুলিশ। সম্ভবত পৃথিবীতে এই প্রথম এমন কোনো একজন বড় প্রভাবশালী মানুষ অ্যারেস্টেড হলেন এপস্টিন ফাইলস রিলিজ করার পরে। আপনারা যারা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি অর্থাৎ ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে জানেন, তারা জানেন যে রাজপরিবার গোটা পৃথিবীকে নিয়ম শিখিয়েছে, যে রাজপরিবার বলেছে কিভাবে মানুষকে খেতে হবে, মানুষ কি পড়বে, শতাব্দীর পর শতাব্দী জুড়ে শুধু তারা মানুষকে শিখিয়েই গেছে নৈতিকতা, সেই রাজপরিবারের এক সদস্য যখন এরকম একটি জঘন্যতম অপরাধের নাম জড়ানোয় অ্যারেস্ট হন, গ্রেপ্তার হন, স্বাভাবিকভাবে হইচইতে পড়ে যায়। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, যাকে গত বছর পর্যন্ত প্রিন্স অ্যান্ড্রু নামেই ডাকতে হতো আমাদের, কিন্তু তাকে এখন যেহেতু তার যাবতীয় রাজপরিবারের যে যে তকমা, সেই তকমাগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ছিনিয়ে নিয়েছেন তার দাদা কিং চার্লস দ্য থার্ড, মানে তৃতীয় চার্লস, ফলত তাকে আর এই রাজপরিবারের নামে ডাকা যায় না। রাজপরিবারের নাম সরে যাওয়ার পর তবু তিনি কিন্তু এখনও রাজপরিবারেরই সদস্য। তিনি এখনো পর্যন্ত সাকসেসর টু দ্য থ্রোন, অর্থাৎ যারা পরবর্তীতে সিংহাসনে রাজা হিসেবে বসতে পারেন সেরকম একজন। যদিও তাকে রাজা হিসেবে সিংহাসনে যাতে না বসানো হয় তার জন্য যে প্রসেস, সেই প্রসেসও শুরু করে দিয়েছে ব্রিটিশ সরকার। এইটি সম্ভবত 1936 সালের পর এই প্রথম, অর্থাৎ 90 বছর পরে এই প্রথম কোনো ব্যক্তিকে তার সাকসেসর টু দ্য থ্রোন এই পোস্ট থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। যদিও এই প্রসেসটা, মানে এই নিয়মটা যথেষ্ট রকম কঠিন এবং দীর্ঘমেয়াদী, কারণ এই পৃথিবীর প্রায় 14টি দেশ এমন রয়েছে যারা ব্রিটিশ কমনওয়েলথের অংশ এবং তারা তাদের হেড অফ দ্য স্টেট হিসেবে অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাজপরিবারকেই মনে করে। এক্ষেত্রে এই 14টি দেশেরই সহমত হওয়া প্রয়োজন। এমনও দেখা যায় যে এই 14টি দেশের মধ্যে বেশ কিছু দেশের কিন্তু কনস্টিটিউশন অর্থাৎ সেই দেশের যে সংবিধান, সেই সংবিধানগুলোতেও এই নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেখানে তারা কোনো মতেই ব্রিটিশ থ্রোনকে অস্বীকার করতে পারে না। ব্রিটিশ থ্রোন, একসময় বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে নাকি সূর্যাস্ত হয় না, অর্থাৎ সূর্য ডুবতে ডুবতেই আবার কোনো একটি জায়গায় সূর্য ওঠার উপক্রম শুরু হয়ে যায়। এরকম গোটা পৃথিবী জুড়ে যে সাম্রাজ্য বিস্তৃত ছিল সেই সাম্রাজ্যে কিন্তু এবার কালিমার দাগ। রানী এলিজাবেথ II অর্থাৎ দ্বিতীয় এলিজাবেথের পরে কিন্তু যখন পরবর্তীতে তার মৃত্যুর পরে যখন কিং চার্লস দ্য থার্ড, তৃতীয় চার্লস রাজা হয়ে বসেন, তারপরে কিন্তু দেখা যায় যে এরকম ঘটনা ঘটতে চলেছে। অনেকের মতে যদি রানী বেঁচে থাকতেন, অর্থাৎ প্রিন্স চার্লসের মা, তৎকালীন বর্তমানে রাজা চার্লসের মা, তিনি যদি বেঁচে থাকতেন হয়তোবা এই ঘটনাটি ঘটতো না। এর আগে আপনাদের বলেছি যে 1936 সালে যখন এরকম একটি ঘটনা ঘটেছিল যে রাজাকে সাকসেসর টু দ্য থ্রোন এই পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়, সেই রাজা ছিলেন তৎকালীন অষ্টম এডওয়ার্ড। অষ্টম এডওয়ার্ড 1936 সালে রাজা পঞ্চম জর্জের পরে
রাজা হয়ে সিংহাসনে বসেন। কিন্তু 1 বছরের মধ্যেই তিনি নিজেই সরে যান, কারণ ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে অলমোস্ট বিদ্রোহ করে বসে। বিদ্রোহের কারণ একটা অদ্ভুত কারণ, তিনি আমেরিকান এক ডিভোর্সি, বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন একজন মহিলাকে বিয়ে করতে চেয়েছিলেন। সেই মহিলার নাম ওয়ালিস সিম্পসন। ওয়ালিস সিম্পসনকে বিয়ে করতে যাওয়ার অপরাধে একজন রাজাকে সিংহাসনচ্যুত হতে হয়, এবং তারপরেই বর্তমানে যিনি রাজা হয়ে রয়েছেন অর্থাৎ কিং চার্লস, সেই কিং চার্লসের দাদু জর্জ দ্য সিক্সথ রাজা হয়ে বসেন। আপনারা জানেন জর্জ দ্য সিক্সথের আগে জর্জ দ্য সিক্সথের বাবা অর্থাৎ জর্জ দ্য ফিফথ, পঞ্চম জর্জ, তার সাথে কিন্তু ভারতের যোগাযোগ ছিল। কিরকম যোগাযোগ? ভারতবর্ষের বেশ কিছু জায়গা, বিশেষ করে গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তার সাথে সাথে রায়গঞ্জ শহরের কর্নেশন স্কুল, দুটোই কিন্তু তার যে বছর রাজ্যাভিষেক হয় সে বছর প্রতিষ্ঠিত, 1911 সাল। এই 1911 সালে তার রাজ্যাভিষেক, জর্জ দ্য ফিফথের রাজ্যাভিষেক হওয়ার ঘটনাতেই কর্নেশন স্কুলের নাকি নামকরণ হয়। তো স্বাভাবিকভাবেই এই রকম ছিল ব্রিটিশ পরিবারের গোটা পৃথিবী জুড়ে প্রভাব। সেই ব্রিটিশ পরিবারের একজন সদস্য এরকমভাবে কালিমালিপ্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠেছে যে এবার তবে কি হবে। এডওয়ার্ড মাউন্টব্যাটেনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে কিন্তু ভার্জিনিয়া জফ্রি নামে একজন মহিলার তরফ থেকে। ভার্জিনিয়া জফ্রি গত বছর অস্ট্রেলিয়ায় তার বাড়িতে সুইসাইড করে মারা গিয়েছিলেন। ভার্জিনিয়া জফ্রির অভিযোগ ছিল যে তাকে এপস্টিন ব্যবহার করেছিল এবং তার বিরুদ্ধে যে যৌন অত্যাচার, সেই যৌন অত্যাচার, যৌন নিগ্রহে তিনি কিন্তু দায়ী করেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেনকে। প্রিন্স অ্যান্ড্রু অবশ্য দীর্ঘদিন এই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু যখন এপস্টিন ফাইল বাইরে আসে তাতে দেখা যায় যে পরিষ্কারভাবে এই অপরাধের সাথে প্রিন্স অ্যান্ড্রু জড়িত। এবং যখন প্রথমবার এপস্টিনকে রিলিজ করে দেয়া হয়, তিনি বেল পান, তারপরেও কিন্তু প্রিন্স অ্যান্ড্রুর তরফ থেকে একটা অভিনন্দন সুলভ একটি মেইল যায় এপস্টিনের কাছে। বোঝা যায় যে এপস্টিনের সাথে প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠতা একটা অন্য মাত্রায় পৌঁছেছিল। এমনকি প্রিন্স অ্যান্ড্রুর মেয়ের 18তম জন্মদিনেও এপস্টিন নিমন্ত্রিত ছিলেন। প্রিন্স অ্যান্ড্রু 1960-তে অর্থাৎ 1960 সালে জন্মগ্রহণ করেন। তারপরে ব্রিটিশ রাজপরিবারের নিয়ম অনুযায়ী তাদেরকে একটা সময় হয় যুদ্ধে যেতে হয় অথবা আর্মি বা নেভির হয়ে কাজ করতে হয়। তো তিনি 2001 সাল পর্যন্ত ব্রিটিশ নেভিতে চাকরি করতেন। তারপর দেখা যায় যে তাকে তার মা রানী এলিজাবেথ 2,50,000 পাউন্ডের একটা চাকরিতে বহাল করেন। কি সেই চাকরি? তিনি ব্রিটিশ রাজপরিবারের তরফ থেকে একজন প্রতিনিধি হবেন বিভিন্ন বিজনেস সামিটে। এই পোস্টটি হলো স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। নিন্দুকেরা বলেন যে রানী এলিজাবেথ নাকি তার এই সন্তানের প্রতি একটু বেশি রকম স্নেহপ্রবণ ছিলেন, ফলত তিনি বারবার চাইতেন প্রিন্স অ্যান্ড্রু যেন কোনো রকমভাবেই কোনো সমস্যায় না পড়েন। এবং নিন্দুকদের আরও বড় বক্তব্য যে এক্ষেত্রে চার্লস রাজা না হয়ে যদি এলিজাবেথ এখনও রানী থাকতেন তাহলে হয়তো এই ঘটনাটি কোনো রকমভাবেই বাইরে প্রকাশিত হতো না। এর আগেও প্রিন্স অ্যান্ড্রু বহুবার ভার্জিনিয়া জফ্রিকে ব্রাইব করার অর্থাৎ টাকা পয়সা দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। আন্ডার দ্য প্রেশার, ভীষণ রকম চাপে ভার্জিনিয়া জফ্রি বাধ্য হন আত্মহত্যা করতে।
এবং এই কারণেই প্রিন্স অ্যান্ড্রু ব্রিটিশ রাজ পরিবারের কাছে একটা বড় কলঙ্কের দাগ হয়ে দেখা দিয়েছে এই সময়ে এসে। এর আগে কোনো ব্রিটিশ রাজা বা ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্যকে যদি গ্রেফতার করা হয়ে থাকে সেটি ঘটেছিল 1649 খ্রিস্টাব্দে, যখন প্রথম চার্লসকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হয়। এই প্রায় 400 বছর পরে ব্রিটিশ রাজপরিবারের কোনো ব্যক্তি গ্রেপ্তার হলেন। এই কারণেই ব্রিটিশ রাজপরিবার চাইছে যে ব্রিটিশ সরকার অন্যান্য 14টি দেশ যারা ব্রিটিশ কমনওয়েলথের অংশ তাদের সাথে বসে প্রিন্স অ্যান্ড্রু বা অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সাকসেসর টু দ্য থ্রোন এই পোস্ট থেকে সরিয়ে দিক। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ যারা এই ব্রিটিশ কমনওয়েলথের অংশ তারা ইতিমধ্যেই জানিয়েছে যে যদি ব্রিটিশ সরকার মনে করে যে তারা অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সাকসেসর টু দ্য থ্রোন এই পোস্ট থেকে সরিয়ে দেবে, তাহলে তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা রাখব এই অপরাধের জন্য ব্রিটিশ রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর শুধুমাত্র গ্রেপ্তারি নয়, আইনি যে যে পদ্ধতির মধ্যে দিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একজন অপরাধী হিসেবে শাস্তি পাওয়ার যোগ্য সেই সব শাস্তি তিনি ভোগ করুন। এটা এই পৃথিবীর যাবতীয় পাওয়ারফুল প্রভাব প্রতিপত্তিশালী মানুষের কাছে একটা লেসন, একটা শিক্ষা হয়ে থাকবে। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.